ধারাবাহিকতা নিয়ে আজকে প্যানক্রিয়াসের চ্যাপ্টারের শেষ টপিকস যেটা নিয়ে তোমাদের একটু আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার। হ্যাঁ, এর আগে আমি পড়িয়েছিলাম হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তার ধারাবাহিকতায় প্যানক্রিয়াটিক ক্যান্সার। একটা ক্লিনিক্যাল কেস এখানে সামারিতে দেখাচ্ছি। 72-year woman presents to general gastrointestinal clinic for abdominal discomfort after eating. প্রথম তার সমস্যা ছিল যে তার পোস্ট প্র্যান্ডিয়াল ব্লটিং হতো, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হতো। এটা সে ফিল করতেছিল গত 8 থেকে 9 মাস, এবং এখানে তার ডিসকমফোর্টটা হচ্ছে ভেগ, একটা ডাল ডিসকমফোর্ট ছিল, অথবা একটা কম্প্রেশন প্রেশার ছিল অ্যাবডোমিনাল, স্টার্টিং 10 to 20 minutes আফটার ইটিং, অর্থাৎ ঠিক 10 থেকে 20 মিনিট পরে, এবং সেটা লাস্ট করতো কত প্রায় আধা ঘন্টার মতো, আধা ঘন্টা থেকে প্রায় কিছু 2-3 ঘন্টা পর্যন্ত এটা লাস্ট করতো। এবং এটা তার ডেইলি লাইফস্টাইলে, তার কর্মজীবনে কোনো, তার অ্যাক্টিভিটিসে কোনো ইন্টারফেয়ার করতো না। এই পেনটা, ডিসকমফোর্টটা তার টিপিক্যাল রিজনটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়ামে, এবং অনেক সময় এটা রেডিয়েট করে যায় ব্যাকে। খাওয়া তার খাওয়া খেলে তার এটা কোনো হেল্প করতো না, যদিও he has been careful to maintain calorie intake, সে ক্যালোরি ইনটেকটাকে খুব বজায় রাখতো। সে উন্নত বিশ্বে তো, এটা ডেভেলপ কান্ট্রির একটা সিনারিও। তাহলে এখানে যে পেশেন্টটা আমি প্রোফাইলটা দেখাচ্ছি সেটা হচ্ছে 72 ইয়ার। ঠিক তার আগের প্রিভিয়াস স্লাইডে আমি দেখিয়েছি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে 49 ইয়ার ওল্ড ম্যান, এখানে হচ্ছে তার 72 ইয়ার্স ওল্ড ম্যান। এখানে তার মেইন সমস্যা হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল abdominal discomfort in the epigastrium may be radiating to back, এবং এই ডিসকমফোর্টটা তার ডেইলি অ্যাক্টিভিটিসে কোনো হ্যাম্পার করে না, এবং এটা একটা ভেগ ডাল ডিসকমফোর্ট। তার আমরা হিস্ট্রি টেকিং এ আমরা অনেক কিছু আমরা এখানে নিয়েছি, তার কনস্টিটিউশনাল সিমটম আছে কিনা। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে কনস্টিটিউশনাল ম্যালিগনেন্সিতে কিছু কনস্টিটিউশন চেঞ্জ হয়, যার মধ্যে আমাদের খুব কমন যেটা হচ্ছে অ্যানিমিয়া, অ্যাস্থেনিয়া এবং তোমার অ্যানোরেক্সিয়া, হ্যাঁ, ওয়েট চেঞ্জ। এগুলি দেখা যাচ্ছে যে তার পজিটিভ ফর আনএক্সপেক্টেড ওয়েট চেঞ্জ, সে তার আনএক্সপেক্টেড একটা মানে সে ধারণাই করতে পারেনি সে এত ওয়েট, এবং এখানে তার ফিভার, চিলস, হ্যাঁ, এগুলি তার ছিল না। হ্যাঁ, অ্যাকুট কোনো ক্রাইসিস ছিল না, কোনো অ্যাপিটাইট চেঞ্জ ছিল না, ফ্যাটিক ছিল না। এখানে রেসপিরেটরি সিস্টেমে তার অ্যাপনিয়া ছিল, পজিটিভ ফর অ্যাপনিয়া, এবং তার কফ ছিল। হ্যাঁ, এটা একটা পজিটিভ ফাইন্ডিংস। আর জিআইটিতে তার ছিল হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। হ্যাঁ, তার কিন্তু নর্সিয়া, ভমিটিং, ডায়রিয়া ছিল না, কনস্টিপেশন ছিল না, তার কোনো ব্লাড ছিল না, অ্যাবডোমিনাল ডিস্টেনশন ছিল না, কোনো রেকটাল ব্লিডিং বা অ্যানাল ব্লিডিং, রেকটাল পেইন ছিল না। আর কি পজিটিভ, আর সবগুলো নেগেটিভ ফাইন্ডিংস আমি সমস্ত সিস্টেমে। তাহলে কি কি কনস্টিটিউশনাল সিমটমের মধ্যে শুধু তার ওয়েট চেঞ্জ পেলাম। রেসপিরেটরি সিস্টেমে তার পজিটিভ ফাইন্ডিংস ছিল অ্যাপনিয়া এবং কাফ, এবং জিআইটি সিস্টেমে তার অ্যাবডোমিনাল পেইন ছিল, এটা ভেগ ডিসকমফোর্ট ছিল। আর নেগেটিভ ফাইন্ডিংস আমি লিখলাম যেটা তোমাদের দেখার জন্য, বাট তোমাদের যে হিস্ট্রি টেকিং এ তোমাদের লং কেস যখন তোমরা প্রেজেন্ট করো ফাইনাল প্রফে, তখন তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট পজিটিভ ফাইন্ডিংস এবং কিছু নেগেটিভ ফাইন্ডিংস এক্সক্লুশন করার জন্য ফর ডায়াগনোসিস সেটা তোমরা এভাবে সাজাবো। তার প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রিতে দেখা গেল যে তার হিস্ট্রি অফ কোলন ক্যান্সার ছিল 10 years ago। হ্যাঁ, এবং তার আমরা রেডিক্যাল কোলেক্টমি করে রিমিশন হয়েছে। তার জিআরডি ছিল, জার্ট ছিল, হাইপারটেনশন ছিল, সিওপিডি ছিল, প্রিভিয়াসলি হেভি স্মোকার ছিল, তার একটা ক্যাটারাক্ট ছিল, এবং তার টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, এটা ঠিক 6 মাস আগে তার ডায়াগনোসিস হয় রিসেন্টলি, এবং সে 2 সপ্তাহ আগে থেকে ইনসুলিন নেওয়া শুরু করে। তাহলে দেখো
এখানে পাস্ট মেডিকেল হিস্ট্রি থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কিন্তু দেখছি যে আমার আজকের টপিকসটা কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সার, বাট তার এই পেশেন্টের কিন্তু তার প্রিভিয়াসলি ডায়াগনোস কেস ছিল সে কোলন ক্যান্সার এবং রিমিশন হয়েছিল তার পোস্ট অপারেশনের পরে, এটা রিমিশন হয়ে গেছে। হ্যাঁ, তার জার ছিল, হাইপারটেনশন ছিল। তাহলে আমার দুইটা হিস্ট্রি মনে রাখতে হবে, তার চিন্টু ছিল জার এবং কোলন ক্যান্সার। তাহলে এটা কিন্তু তোমাদেরকে আলোকপাত করি একটা জিনিস হচ্ছে যে কিছু অটোনোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার যেমন ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, হ্যাঁ ফ্যাট, তোমরা নাম শুনছো কিনা, তোমরা হচ্ছে হেরিডিটারি নন পলিপোসিস কোলাই, এগুলা HNPCC, হ্যাঁ, বা ফ্যাট, এগুলি কিন্তু তোমার অ্যাসোসিয়েটেড, তোমার যদিও এটা ক্রনিক, এর সাথে কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সার তোমার ইয়ে থাকে, অ্যাসোসিয়েটেড থাকে। এটা একটা অটোজোমাল মানে তোমার জেনেটিক ডিসঅর্ডার। সোশ্যাল হিস্ট্রি নিয়েছিলাম, তার প্রিভিয়াস স্মোকার ছিল। হ্যাঁ হ্যাঁ, সে একজন রিটায়ার্ড স্কুল টিচার। তার ফাদার কিন্তু কোলন ক্যান্সার ছিল, তার মাদারই কিছু জানা যায়নি, তার সিস্টার ম্যাটার্নাল অন প্যাটার্নাল। আমরা তো দুইটা উইংস চিন্তা করি, একটা হচ্ছে প্যাটার্নাল উইং, একটা হচ্ছে ম্যাটার্নাল উইং, তাই না? এটা মেনডেন্স লটা হচ্ছে জেনেটিক্সের যে মেনডেন্স লটা এখন আমরা ফলো করি, যে ম্যাটার্নাল উইং থেকে এবং প্যাটার্নাল উইং থেকে আমাদের এগুলি পরবর্তী জনুক্রম বা জেনারেশন বাই জেনারেশন এটা চলে আসে। ফিজিক্যাল এক্সামিনেশন আমরা এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা দেখেছি যে অ্যাবডোমেনে তার এক্সামিনেশন করে সফট পেয়েছি এবং বাউলস আর নর্মাল পেয়েছি, কোনো ডিস্টিংশন পাইনি, কোনো গার্ডিং আমরা পাইনি। আচ্ছা, আর কি তার আমরা আর কি দেখেছি এখানে পজিটিভ ফাইন্ডিংস, তার কনস্টিটিউশনাল আছে, সে ওরিয়েন্টেড টু পার্সন প্লেস টাইম, ওয়েল ডেভেলপড অ্যাপিয়ার্স এন্ড ওয়েল নারিশ, নো ডিস্ট্রেস। আচ্ছা, আর কি পেলাম পজিটিভ ফাইন্ডিংস এর মধ্যে? এখানে নেকে কার্ডিওভাস্কুলার, চেস্টে আমরা স্টেরয়েড পাইনি, রেসপিরেটরি ডিস্ট্রেস পাইনি, কোনো হুইজ পাইনি। আচ্ছা গেল, শুধুমাত্র অ্যাবডোমেন আমরা সফট পেয়েছি এবং এখানে নর্মাল বাউল সাউন্ড, কোনো সমস্যা কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, ল্যাব হিস্ট্রিতে আমরা একটু এখানে ফিগারটা দেখাচ্ছি, এখানে কিছু মার্কার আমরা নিয়ে আসছি, ALT, AST, হ্যাঁ, টোটাল বিলিরুবিন, অ্যালকালাইন ফসফেটেস, হ্যাঁ, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট মার্কার। তার মধ্যে টোটাল বিলিরুবিন এখানে 1.6 রাইজ করেছে, আদার্সটা খুব একটা বেশি রাইজ করে, এই জন্য এটাকে আমরা বোল্ড লেটারে দেখিয়েছি। সিটি করলাম এই পেশেন্টে, প্যানক্রিয়াসে দেখা যাচ্ছে যে তার বডি এবং টেইল অফ দ্য প্যানক্রিয়াসে অ্যাট্রফি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আগের যে এটা কিন্তু পেয়েছিল অনেকগুলি চেঞ্জড, আগের ক্রনিক প্যানক্রিয়াস, এখানে কিন্তু প্যানক্রিয়াসের তার বডি রিজিয়নে এবং টেইল রিজিয়নে অ্যাট্রফি হয়ে গেছে এবং তার মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ডাইলেটেড পাওয়া গেছে উইথ ট্রানজিশন পয়েন্ট, নো অবভিয়াস মাসকুলেশন, কোনো মাসকুলেশন পাওয়া যায় নাই এবং রিমাইন্ডার প্যানক্রিয়াস নরমাল অ্যাপিয়ার, কোনো লিম্ফ নোড আমরা পাইনি, কোনো মাস আমরা এভিডেন্স পাইনি, এক্সামিনেশন আদারওয়াইজ নরমাল। তাহলে আমরা শুধুমাত্র পেয়েছি মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ডাইলেটেড আর তার বডি এন্ড টেইল অফ দ্য প্যানক্রিয়াস অ্যাট্রফি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, এটা একটা সিটি স্ক্যান অফ দ্য অর্থাৎ কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন। এখানে প্যানক্রিয়াটিক রিজনে আমি এখানে হাত দিয়ে দেখিয়েছি, এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে প্যানক্রিয়াসের হেড, এই জায়গাটা, এখানে কিন্তু টেল বডি এন্ড টেলে থাকার কথা, এখানে কিন্তু এটা অ্যাট্রফি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি আমার হাতটা, এই যে আঙ্গুলটা, এই যে এখানে দেখো টেইল এবং এই বডি এবং টেলটা এখানে চিকন হয়ে গেছে, অ্যাট্রফি হয়ে গেছে। হ্যাঁ, এখানে যতটা হেডটা যতটা মার্ক, এটা কিন্তু ততটা মার্ক। হ্যাঁ, এটা একটা কাট সেকশন। হ্যাঁ, সিটি স্ক্যানে। আচ্ছা, এই যে এখানে দেখলাম আমি ছবিটা, দেখছো এখানে টেলটা দেখাচ্ছে, বডি এন্ড টেলের জাংশনটা এখানে আমি একটা মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে ঠিক প্যানক্রিয়াটিক কার্সিনোমাটা এই জায়গাটায় বডি টেলের জাংশনে। আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমরা কি করেছিলাম, এই পেশেন্টে MRCP করছিলাম, একটা সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন। এই MRCPটা কিন্তু
তোমরা প্রথমে আমরা বলার কারণটা হচ্ছে এটা নন ইনভেসিভ, এটা কোনো কাম্বারসাম কোনো অ্যাডভার্স ইফেক্ট নাই। হ্যাঁ, যদি আমরা ইআরসিবি করি সেটা কিন্তু তোমার ইনভেসিভ, বাট এমআরসিবি এটা কিন্তু নন ইনভেসিভ। আল্ট্রাসাউন্ড, এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড এবং এন্ডো আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি, এটাই তোমাদের একটা পয়েন্ট তোমাদের যদি মনে রাখতে পারো। বর্তমানে আমরা সবচেয়ে বেশি অ্যাকুরেসি, সবচেয়ে ইফেক্টিভ 97+ ইফেক্টিভ মানে ডায়াগনোসিস করার জন্য প্যানক্রিয়াটিক কার্সিনোমা বর্তমানে ইউজ করি আমরা হায়ার সেন্টারে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড উইথ এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি। হ্যাঁ, সিটি স্ক্যান গাইডেড এফএনএসি যতটা এভিডেন্স দিবে, হ্যাঁ, তার থেকে বেশি এটা এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি আরো বেশি, মানে আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি বা সিটি স্ক্যান গাইডেড এফএনএসি করে যে আমরা যতটা এভিডেন্স পাবো তার থেকে বেশি ওটা মনে করো 64 থেকে 70% অ্যাকুরেসি দেবে। বাট এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করি তাহলে আমরা যে রিপোর্টটা আসবে সেই বায়োপসি রিপোর্টটা আমাদের এটা প্রায় মোর দেন 97% এর মতো এটা আসে, এটা অ্যাকুরেসি আসে। আর কোলোনোস্কোপি করে যেতে পারি আমরা, হ্যাঁ, কোলোনোস্কোপি করতে পারি, ভার্চুয়াল কোলোনোস্কোপি করতে পারি, হ্যাঁ, এটা আমরা দেখিয়েছি। এবং আমরা এই পেশেন্টকে তার ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকতে, বাউল সিনড্রোম আইবিএস থাকতে পারে, হ্যাঁ, অ্যাসোসিয়েটেড, হ্যাঁ, কারণ এটা জেনেটিক্যাল সমস্যা, মাল্টিপল সিস্টেমিক সমস্যা, ডিসঅর্ডারগুলো একসাথে থাকে। সো তার আইবিএস এর সিমটম যদি থাকে তাহলে আইবিএস রিলেটেড তাদের সাইকোসোমাটিক, তাদের একটা সাইকিয়াট্রিক থেরাপি, তাদের ফ্যামিলিয়াল থেরাপি নিতে হবে। প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্টেশন তাকে আমরা থেরাপিউটিক্যালি দিব, স্টার্টিং এ শুরু করব। তাহলে আমাদের নেক্সট স্টেপে আমরা কি করলাম, এই পেশেন্ট এমআরসিবি করলাম, এন্ডো আল্ট্রাসাউন্ড করলাম এবং গাইডেড আমরা এফএনএসি করেছি ফর বায়োপসি, এবং আমরা ভার্চুয়াল কোলোনোস্কোপি অথবা আমরা ডিরেক্ট কোলোনোস্কোপি করেছি এবং আমরা পেশেন্টের আইবিএস পেয়েছি, পেশেন্টে আমরা আইবিএস এর সিম্পটমগুলি জন্য ট্রিটমেন্ট করেছি এবং তাকে সাপ্লিমেন্টেশন দিয়েছি প্যানক্রিয়াটিক এনজাইম। আচ্ছা, আমরা এইটার সাসপেকশন করছি এই পেশেন্টটা 72 পেশেন্টে যার নিওপ্লাজম। কেন নিওপ্লাজম আমরা সাসপেক্ট করব, কি কি পজিটিভ এভিডেন্স আমাদের মানে দলিল আছে যার জন্য আমরা পেশেন্টকে বলতে বলছি যে তার নিওপ্লাজম। এই প্রথম জিনিসটা দেখো, এখানে আমি বোল্ড এটা লিখেছি, তার পেশেন্টের ভেগ ডাল ডিসকমফোর্ট আর প্রেশার, এটা তার অ্যাবডোমেনে আছে, কোথায় আছে, এপিগ্যাস্ট্রিয়ামে, এবং অনেক সময় এটা ব্যাকে চলে যায়। এবং সে বলেছিল তার ওয়েট লস হচ্ছে 20 পাউন্ড, হ্যাঁ, 20 পাউন্ড ওয়েট লস ইন দি পাস্ট 2 to 3 months, 2 থেকে 3 মাসের মধ্যে সে 20 পাউন্ড ওয়েট লস করেছে। হ্যাঁ, যদিও সে অ্যানোরেক্সিয়া আছে কিনা সে ডেফিনেটলি বলতে পারেনি, ডিনাই করে গেছে। হ্যাঁ, নিউমোসের ডিপ্রেশন আছে সেটাও সে মানে ওভারকাম করে গেছে, জন্ডিস ম্যালেজ সেটাকেও সে ওভারকাম করেছে, সেটাকে নোটিস করে নাই। বাট he has noticed increased urination and thirst. তাহলে এই তিনটা পয়েন্টকে আমরা হাইলাইট করেছি, তার ডিসকমফোর্ট, ভেগ ডাল ডিসকমফোর্ট আর প্রেশার ইন দ্য এপিগ্যাস্ট্রিয়াম রেডিয়েটিং টু ব্যাক, এবং সে লসেস 20 পাউন্ড ওয়েট ইন দি পাস্ট 2 to 3 months, যদিও তার ইনফেকশন নাই। এবং সে বলেছে ইনক্রিজ ইউরিনেশন অ্যান্ড থার্স্ট, কেন, তার ডায়াবেটিস মেলিটাস টাইপ 2 ডেভেলপ করেছে। হ্যাঁ, ডায়াবেটিস মেলিটাস টাইপ 2 তার ডায়াগনোসিস 6 মাস আগে, এবং রিসেন্টলি সে 2 সপ্তাহ থেকে ইনসুলিন নিয়েছিল। ল্যাব টেস্ট করে দেখা গেল যে তার ফাস্টিং গ্লুকোজ এলিভেটেড। সিটি প্যানক্রিয়াস করে দেখা গেল অ্যাব্রাপ্ট কাট অফ প্যানক্রিয়াটিক ডাক্ট। হ্যাঁ, এই যেটা ঠিক দেখো, আমি স্লাইডটা দেখিয়েছি, এই যে এই জায়গাটায় অ্যাব্রাপ্ট কাট অফ প্যানক্রিয়াটিক ডাক্ট, এই জায়গাটায়, হ্যাঁ, সিটিতে তাহলে একটা ফাইন্ডিংসটা পাওয়া গেছে। এবং আরেকটি কি, অ্যাট্রফি অফ দ্য ডিস্টাল প্যানক্রিয়াস, ঠিক দেখো তার প্যানক্রিয়াটিক ডাক্টটা এইখানে সামনে দিকে এসে ঠিক বডি টেলে জাংশন থেকে এসে পরবর্তীতে এটা একদম অ্যাব্রাপ্টলি কাট অফ হয়ে গেছে এবং তার বডি টেল এই অংশটা অ্যাট্রফি হয়ে গেছে। এইটাই আমাদের ফাইন্ডিংস, হ্যাঁ, তার সিটিতে। মাস ইন দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াস, হ্যাঁ, এখানে একটা আমরা ফিগার দেখিয়েছি, দেখো এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড, হ্যাঁ, এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড একদম লুমিনের ভেতর দিয়ে দেখা যাচ্ছে।
এইখানে দেখো একটা মাস রিজন, এই যে আমার আঙ্গুলটা দেখো, এইখানে একটা আমরা সুন্দর একটা মাস রিজন চলে আসছে। প্যানক্রিয়াটিক লুমিনের ভিতর দিয়ে চলে যাচ্ছে, এখানে একটা মাস রিজন দেখা যাচ্ছে। প্যানক্রিয়াটিক ডাক্টাল, প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা স্টেজ 1, স্টেজ 1 আছে এটা, এটা রিসেক্টেবল। দেখা গেল আমরা রিসেক্টে কি করবো তাহলে, প্ল্যান অফ ট্রিটমেন্ট করলো। স্টেজ 1 যেহেতু আছে, স্টেজ 1 মানে আমরা এটা মেবি রিসেক্টেবল, সো আমাদের প্ল্যান অফ ট্রিটমেন্ট ছিল সার্জিক্যাল রিসেকশন উইথ পোস্ট অপারেটিভ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এগুলি একটু যে আলোচনা আছে। মিডিয়ান এজ অফ ডেথ হচ্ছে 73, এগুলি নিয়ে বিভিন্ন জার্নালে বিভিন্ন রকম ভাবে আসে। এগুলি কিছু মেটাস্ট্যাটিস হয় এখানে, পোর সার্ভাইভাল, কারণ এটা মেটাস্ট্যাটিস খুব বেশি হয়। 5 year সার্ভাইভাল ফ্রম ডায়াগনোসিস লেস দেন 5% অল কাউন্টার। মানে ওয়ার্ল্ডের সব জায়গায় মোটামুটি একই রকম সিনারিও। 80% প্রেজেন্ট উইথ ইনভেসিভ অ্যান্ড মেটাস্ট্যাটিস ডিজিজ এট ডায়াগনোসিস। ডায়াগনোসিস যখন এটা হয়ে যায় যে প্যানক্রিয়াটিক কার্সিনোমা, 80% দেখা যাচ্ছে যে এটা মেটাস্ট্যাটিস হয়ে গেছে এবং এটা ইনভেসিভ। যদিও আমরা কেমোথেরাপি দিই, মিডিয়ান সার্ভাইভাল মাত্র 6 months, ডেঞ্জারাস। 20%, 80% এর ক্ষেত্রে এই অবস্থা, আর 20% কেসে দেখা যাচ্ছে প্রেজেন্ট উইথ লিমিটেড প্রাইমারি টিউমার্স উইথ নো মেটাস্ট্যাটিস ডিজিজ। মাত্র 20% আমরা দেখা যাচ্ছে যে একটু প্রাইমারি টিউমার পাওয়া যায়, লিমিটেড এটা মেটাস্ট্যাটিস হয়। সেই সমস্ত পেশেন্টকে আমরা সার্জিক্যাল রিসেকশন করতে পারি, কিন্তু এটা সার্জিক্যাল রিসেকশন শুড বি ইন দ্য হায়ার ফ্যাসিলিটিস। আমাদের দিনাজপুর মেডিকেলে এটা খুবই রেয়ার, আমরা এটা হাত দিতে মানে আমাদের টিম ফিজিবিলিটি আমরা নাই। সার্জিক্যাল ট্রিটমেন্ট অনলি চান্স অ্যাট কিওর। আমরা এটা যদি নেই শুধুমাত্র কিউরেটিভ কেসে, মানে আমরা কিউরেটিভ অপশনই আমরা নিতে পারি। কি কি ক্ষেত্রে আমরা কিউরেটিভ অপশন থাকতে পারে, যে লিমিটেড টিউমার বার্ডেন, কোনো মেটাস্ট্যাটিক এভিডেন্স নাই এবং স্যাটিসফ্যাক্টরি সার্জিক্যাল রিস্ক, অর্থাৎ মরবিডিটি কম, সার্জিক্যাল মরবিডিটি কম, স্যাটিসফ্যাক্টরি মরবিডিটি, সেই ক্ষেত্রে আমরা ইন্ডিকেশন আছে। হুইপল প্রসিডিউর করি, ভার্সাস ডিজিটাল প্যানক্রিয়াটেক্টমি। তাহলে আমরা কি করতে পারি, হুইপল প্রসিডিউর করতে পারি অথবা ডিজিটাল প্যানক্রিয়াটেক্টমি করতে পারি, দুইটাই ডেঞ্জারাস। হুইপলটাও খুব ডিস্ট্রাকটিভ অপারেশন, ডিজিটাল প্যানক্রিয়াটেক্টমিও খুব ডিস্ট্রাকটিভ অপারেশন। মরবিডিটি হয় পোস্ট অপারেটিভ, কারণ পোস্ট অপারেটিভ ইনফেকশন হয়, এখানে ফিস্টুলা হয়, অনেক দিন ধরে ড্রেন দিয়ে অনেক দিন ধরে তোমার প্যানক্রিয়াটিক ফ্লুইড এবং এখানে লিক হতে থাকে। এটা খুবই কাম্বারসাম, পেশেন্টের ইনফেকশন হয়, পোস্ট অপারেটিভ মানে কোমরবিডিটি খুব বেশি হয়ে যায়, এখানে ব্লিডিং হয়, ব্রিটেল ডায়াবেটিস হয়, ম্যালনিউট্রিশন, ওয়েট লস হয়। সো আমাদের অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আমরা পোস্ট অপারেটিভে রিকমেন্ড করবো যদি এটা রিসেক্টেবল কেস হয়। আমি এই অপশনটা বললাম, সার্জিক্যাল ট্রিটমেন্ট ইন দ্য রিসেক্টেবল কেস, স্টেজ 1, কিউরেটিভ অপশন। যদিও আমরা সার্জারি করতে পারি, দেখা যাচ্ছে যে even without clinical evidence of metastasis, 5 year survival after resection is poor, around 20%. Even if it's small tumors, কারণ ডায়াগনোসিসেই এটা মেটাস্টাসিস হয়ে গেছে। আমরা এটা মানে খুবই ডেঞ্জারাস। আমরা রিসেকশন করেও দেখা যায় যে এটা বাঁচাতে পারি না, এত খারাপ। আর্লি ওয়ার্নিং, কি কি ওয়ার্নিং আমরা দেখবো, যে অ্যাব্রাপ্ট অনসেট অফ ডায়াবেটিস ইন নন ওবিস ইন্ডিভিজুয়াল ওভার দ্য এজ অফ 60। আমরা 60 ইয়ার্স এর উপরে অ্যাব্রাপ্ট অনসেট যদি কারো হয়, মানে হঠাৎ ডায়াবেটিস হয়েছে, পেশেন্ট খুব শুকনা, মানে তাকে খুব মোটা বলা যাবে না, ফ্যাটি বলা যাবে না, হঠাৎ তার ডায়াবেটিস ডেভেলপ করছে, তাহলে কিন্তু আমাদের একটা মাথায় হবে যে তার প্যানক্রিয়াটিসে কোনো মানে এক্সোকাইন্ড বা এন্ডোকাইন্ড কোনো ফাংশনে তার ডিস্টারবেন্স হয়েছে। ডিপ্রেশন, রিসেন্টলি ডিপ্রেশন, প্যানক্রিয়াটিক এক্সোকাইন্ড ইনসাফিসিয়েন্সি হতে পারে, আমরা এই যে বললাম স্টেটোরিয়া হতে পারে, ম্যালাবজর্পশন সিনড্রোম হতে পারে। সেই ক্যালোরি ইনটেক ঠিকমতো দিচ্ছে, ওয়েট হচ্ছে, আনএক্সপেক্টেড ওয়েট লস, নন স্পেসিফিক কিছু সিমটম থাকতে পারে, তার মধ্যে ভেগ ডিসকমফোর্ট ইন অ্যাবডোমেন, তার ম্যালিস থাকতে পারে। আমরা ডায়াগনোসিস টেস্ট করি প্যানক্রিয়াস প্রোটোকল বাই আইভি কন্ট্রাস্ট। যদিও এমআরআই বা এমআরআই মেবি বেটার, আমরা আমাদের সেন্টারে কিন্তু আমরা সিটি স্ক্যান করি আমাদের দিনাজপুরে।
হাই রিস্ক গ্রুপ কারা? ক্রনিক প্যাঙ্ক্রিয়াটিস যারা থাকে, স্পেশালি ইন কেস অফ হেরিডিটারি প্যাঙ্ক্রিয়াটাইটিস, তারা কিন্তু হাই রিস্ক গ্রুপে চলে গেছে যে তারা পরবর্তীকালে প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার ডেভেলপ হতে পারে। ফ্যামিলিয়াল প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার, এটা মোর দেন 2 ফার্স্ট ডিগ্রি রিলেটিভস উইথ যারা থাকে। ফার্স্ট ডিগ্রি রিলেটিভস মানে যারা ফাদার, হ্যাঁ, মানে একদম যারা ফার্স্ট ডিগ্রি, যদি দুইজন থাকে, চাচা আছে, তার ফুপার আছে, এরকম একটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভস আছে, তাদেরও কিন্তু এটা ফ্যামিলিয়াল প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার হয়েছে, তাদের কিন্তু পরবর্তী জেনারেশন সেটা হতে পারে। আদার জেনেটিক সিনড্রোমস থাকতে পারে, এই যে বললাম ফ্যামিলিয়াল অ্যাটিপিক্যাল মাল্টিপল মোল মেলানোমা সিনড্রোম, পিউর জিগট সিনড্রোম, হ্যাঁ, BRCA2 মিউটেশন, সিস্টিক ফাইব্রোসিস, এই সবগুলি কিন্তু তোমার জেনেটিক সিনড্রোম এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। স্ক্রিনিং আমরা করব রেগুলার বেসিসে, ইয়ারলি। আমাদের দেশে এটা খুব পিজি হাসপাতালে হয়, বার্ডেমে হয়। অ্যানুয়ালি আমরা এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড করব, এমআরআই করব অথবা সিটি। কাজে করব যদি আমরা সাসপিশন করি এই পেশেন্টের যদি প্যাঙ্ক্রিয়াসিক কোনো গ্রোথ থাকে, তাহলে আমরা ইয়ারলি এটা আমরা করতে পারবো। এটা আমাদের দেশে প্র্যাকটিস এখনো পুরো দেশে হয়নি। Pancreatic cancer is a horrible disease. Median survival of 6 to 8 months will soon be the second leading cause of cancer-related deaths in the United States. While not perfect, there are early warning signs. Early warning signs are key: abrupt diabetes, weight loss, depression. Types of symptoms. Ki bolla? Recently developed depression, unexpected weight loss, and abrupt onset of diabetes. Surgery is the only treatment that may lead to durable cure at this point in time, but the mortality, 5-year mortality rate around 20%. যদিও তার no evidence of metastasis at the diabetes থাকে, আমরা যদি কি সার্জারি করি তবুও তার 6 months 5-year survival around 20% হতে পারে। So thank you all, আজকে আমার এই লেকচার এই পর্যন্তই। হ্যাঁ, তোমাদের আজকে স্যার অ্যাডভান্স ক্যান্সার হয়ে গেল ওদের কি করতে হবে? বলো স্যার। অ্যাডভান্স যদি ক্যান্সার হয়ে যায়, মানে স্টেজ 1 না, একদম অ্যাডভান্স, তখন তাদেরকে কি করতে হবে? তাদের ক্ষেত্রে প্রথমে আমরা যদি কিমোথেরাপি করি, হ্যাঁ, সেটা কিন্তু তোমার ইয়ে না, তোমার মানে সেটাও তোমার, আমরা যদি তোমার মনে করো যে মানে তোমার যে পিপি অপারেটিভ যদি আমরা কিমোথেরাপি দিয়ে শুরু করি, সেটাও আমাদের দেখা যাচ্ছে এটা তার কোনো ইফেক্টিভনেস আসে না। মানে তোমার প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার যদি একটা পেশেন্টের তুমি ডায়াগনোসিস করতে পারো বাই ওয়ে অফ এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড or CT ultrasonography deficiency, it is a confirmed diagnosis হয় যে it is pancreatic cancer এবং পেশেন্টের টাইড অফ সিমটম যদি থাকে, রিসেন্টলি ডেভেলপ ডায়াবেটিস, ডিপ্রেশন এবং ওয়েট লস আনএক্সপেক্টেড, তাহলে এই পেশেন্টের মনে রাখতে হবে অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস এই পেশেন্টের যদিও কোনো আমরা এভিডেন্স মেটাস্টাসিস এভিডেন্স না পাই, তবুও ধারণা করে নিতে হবে এটা অলরেডি মেটাস্টাসিস চলে গেছে এবং এটা অ্যাডভান্সড। বুঝতে পারছো? এটা এই জন্য যে এটা লিমিটেড ভ্যালু, যে এটা তোমার সার্জারি লিমিটেড ভ্যালু, স্টেজ 1 যদি বলো সার্জারি যদি করি তবু এটা সার্ভাইভাবিলিটিটা কমাতে পারে না। বুঝতে পারলাম যে 5 ইয়ার্স সার্ভাইভাবিলিটি অ্যারাউন্ড 20% এটা আসছে পেপারে। অতএব এটা এত ডেঞ্জারাস হরিবল ডিজিজ। বুঝতে পারলাম? এটা যদি তুমি যেটা বলছো স্টেজ 2, 3, স্টেজ 3B, স্টেজ 3A, স্টেজ 3B, স্টেজ 4, এগুলাতে প্রথমে পেশেন্টকে আমরা কাউন্সেলিং করতে হবে যে পেশেন্ট তার আয়ু বেশি দিন নাই। ঠিক আছে, আমরা এটাকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিতে পারি, বায়োথেরাপি দিতে পারি, হ্যাঁ, সেটা দিয়ে আমরা ফলোআপে আসতে পারি 3 মাস পরে, হ্যাঁ, আমরা তাকে আবার ফলো আপ করতে পারি, কিন্তু তার এটা মানে তোমার মানে আউটকামটা ভালো আসে না। এটা প্রথম থেকেই মনে রাখতে হবে প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার ইজ এ হরিবল ডিজিজ। বুঝতে পারলাম? প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার একদিনে হয় না, এটা তোমার স্টেজ অফ ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস একটা পেশেন্টের ডায়াগনোসিস যদি আমরা করতে পারি, এই ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসের পরবর্তীকালে সিকুয়েলি হিসেবে এটা আসতে পারে, অথবা এটা অ্যাসোসিয়েটেড যদি এটা জেনেটিক্যাল যদি ড্রব্যাক থাকে তার ফ্যামিলিতে, সেটাও তোমার এটা আসতে পারে, তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থাকতে পারে, সেটা থেকেও কিন্তু প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার আসতে পারে। এবং মনে রাখতে হবে যে প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার ইজ এ ডিজিজ, এটার কিউরেটিভ অপশন খুবই কম, তুমি তাকে কিউরেটিভ অপশন খুবই কম, মাত্র 20 ভাগ ক্ষেত্রে কিউরেটিভ অপশন ডিসিশন করা যায় এবং 80% তোমার এটা মানে আমাদের কিছু করার থাকে না।
বুঝতে পারলে কথাটা? আর কোনো প্রশ্ন? স্যার বলো। স্যার ওই দিন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর মধ্যেও ক্লাসিক ট্রায়াডে ডায়াবেটিস মেলাইটাস ছিল, তাহলে স্যার এই প্যানক্রিয়াটিক ক্যান্সারের সাথে ওই ডায়াবেটিক মেলাইটাসকে কিভাবে ডিফারেন্সিয়েট করব? মানে তোমার প্রশ্নটা একটু করে বলো, মানে স্পেসিফিক করে বলো। যদি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পড়িয়েছিলেন, তো স্যার ওখানে ক্লাসিক ট্রায়াডে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, তারপর স্যার স্টিয়াটোরিয়া আর ডায়াবেটিস মেলাইটাস ছিল। তো স্যার হ্যাঁ, হ্যাঁ, এখানেও প্যানক্রিয়াটিক ক্যান্সারে স্যার ডায়াবেটিস মেলাইটাস আছে, যেটা স্যার আপনি ওয়ার্নিং সাইন অবশ্যই আছে। বলছেন। জি স্যার, অবশ্যই, তাহলে স্যার এই হ্যাঁ। দুইটা কিভাবে ডিফারেন্সিয়েট করব? এই জাস্ট ডিফারেন্সিয়েট করবা এজ, ঠিক আছে? যে একটা Yes. পেশেন্টের এজ একটা ডিফারেন্সিয়েট করবা, আর একটা হচ্ছে আনএক্সপেক্টেড ওয়েট লস, ঠিক আছে? তার ওয়েট লসটাতে সে কি বলছে যে তার 2 থেকে 3 মাসের মধ্যে সে 20 পাউন্ড ওজন কমিয়েছে। হ্যাঁ, সেই স্টেটমেন্ট দিয়েছে। সে বুঝতে পারছে না যে তার কেন ওয়েট লস হচ্ছে। তার কোনো অ্যানোরেক্সিয়া নেই, হ্যাঁ, তার কনস্ট্যান্ট সিম্পটম অ্যানোরেক্সিয়া নাই, তার একটা ভেগ ডিসকমফোর্ট আছে অ্যাবডোমেনে, কিন্তু সে তার আনএক্সপেক্টেড ওয়েট লস দিচ্ছে। তার বয়স হচ্ছে 72, বুঝতে পারলা? এবং সে এটা কমপ্লেন নিয়ে চলে আসলো ক্লিনিক্সে যে আমার কি যে হয়েছে, আমার এরকম হচ্ছে কেন, আমার তো পেইন নাই, আমি সিগারেট স্মোকার ছিলাম, হ্যাঁ, আমি স্মোকিং করতাম, আমার ফাদার এটা ছিল, আমার ফুফুর ছিল, তার কোলনিক ক্যান্সার ছিল, এটা সে স্টেটমেন্ট দিচ্ছে। হ্যাঁ, তার আমার পেশেন্টটা তুমি দেখেছি প্রোফাইলে যে তার কোলনিক ক্যান্সার 6 বছর আগে সে ট্রিটমেন্ট করছে, সিশন করে সে ভালো হয়ে গেছে। বুঝতে পারলে কথাটা? তাই তোমার হচ্ছে এজ, ওখানে ছিল 49 ইয়ার্স এর প্রোফাইল, 49 ইয়ার্স এর, তার কিন্তু আনএক্সপেক্টেড ওয়েট লস ছিল না। বুঝতে পারলে কথাটা? আর জি স্যার। এখানে তোমার কি বললো, ওয়েট তার হচ্ছে 72 ইয়ার্স, মানে এজটা তার কিন্তু একটু বেশি, ঠিক আছে? এবং তার এটা হচ্ছে সে বললো যে তার আনএক্সপেক্টেড ওয়েট লস ডিসপাইট আদার তার ডায়াবেটিস ছিল, এখানে প্যাঙ্ক্রিয়াস ডায়াবেটিস ছিল। বুঝতে পারলা? তো প্যাঙ্ক্রিয়াটিক ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসের পরবর্তী স্টেপেই কিন্তু আস্তে আস্তে এটা যদি আমরা না ইভালুয়েশন করি, আমরা যদি প্রপারলি এটা টাইমলি ইন্টারভেনশন করে আমরা যদি ইনভেস্টিগেশন না করি, পেশেন্টকে যদি আমরা ফলো আপ না করি, পেশেন্ট যদি লাইফস্টাইল যে সে স্মোকিং করতেই থাকে, তার যদি তার জেনেটিক কাউন্সিলিং যদি আমরা না করি, আমরা যদি তার স্ক্রিনিং না করি, তাহলে কিন্তু পরবর্তীকালে সে এই ধরনের একটা ক্রাইসিস নিয়ে আসতে পারে। তখন কিন্তু আমাদের কিছু করার থাকে না। বুঝতে পারলাম না? এই হচ্ছে আমার কথা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কিছু? এনিওয়ান? আর কিছু প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, আছে কিছু কোশ্চেন থাকলে বলো। আমি ক্লোজ করব, বলো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, সবাই ধন্যবাদ। সবাই সুস্থ থাকো। হ্যাঁ, গুড নাইট, আসসালামু আলাইকুম।